হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে স্মল ক্যাপ মিড ক্যাপ স্টক নিয়ে একটু ডিটেলে আলোচনা করা হবে। তার সাথে 5টা স্টক নিয়ে আলোচনা হবে যেগুলো আজকে ক্র্যাশড হয়েছে। তো চলুন ডিসকাস করা যাক। তো দেখুন, আজকে স্টক মার্কেটের নিফটি 50 এবং সেন্সেক্স কোনোভাবে মার্কেটকে ধরে রাখলেও স্মল ক্যাপ এবং মিড ক্যাপে কিন্তু ভালো রকম ড্রপ দেখা যায়। তো এইটাই এখানে দেখুন হেডিংয়ে লেখা আছে যে নিফটি 50 এবং সেন্সেক্স ফ্ল্যাট, কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সাফার্স ডিপ কাট। ইনভেস্টাররা প্রায় 4 লাখ ক্রোর কিন্তু লুজ করেছে একদিনে, মানে আজকের দিনে। নিউজটা দেখতেই পাচ্ছেন, আজকের 12 তারিখের নিউজ। তো এর পিছনে কারণ কি? তো এইখানে দেখুন, সেবি চিফ ফ্ল্যাগস বাবল ইন মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ স্পেস। মানে সেবি চিফের কনসার্ন হচ্ছে যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্পেসে বাবল তৈরি হচ্ছে, যেটা কিন্তু খুব চিন্তার কারণ। তো চলুন ডিটেলে দেখা যাক। তো দেখুন, সেবি মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া চেয়ারপারসন মাধবী পুরী বুইচ on Monday raised concerns over stretched valuation of small and mid caps. এই যে স্মল অ্যান্ড মিড ক্যাপসের কিন্তু ভ্যালুয়েশনটা স্ট্রেচ হয়ে গেছে, সেই জন্য কিন্তু একটা কনসার্ন রেইজ করেছেন কে না, সেবির চেয়ারপারসন মাধবী পুরী বুচ। তো জেনারেলি ফেভার্ড বাই রিটেল ইনভেস্টার and have continued to enjoy their patronage through monthly purchase mandates to mutual funds build around such investment themes. মানে মেইনলি এখানে বলা হচ্ছে জেনারেলি রিটেল ইনভেস্টাররা এইটা বেশি এনজয় করছে, যেটা হচ্ছে মাসের মাস এদের মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যে টাকাটা ইম্পোজ হয় স্মল ক্যাপ এবং মিড ক্যাপে কিন্তু বেশি পরিমাণ দেখা গেছে। সেটাই এখন কিন্তু কনসার্ন হয়ে দাঁড়িয়েছে সেবির চেয়ারপারসন বা চিফের জন্য। তো মেইনলি এখানে ডিটেলে বলেছে ব্যাপারটা কি, যে দেয়ার আর পকেটস অফ ফোর্থ ইন দ্য মার্কেট, সাম পিপল কল ইট এ বাবল, সাম মে কল ইট ফ্রোথ। তো এটাকে বাবলও বলা হয়, ফ্রোথও বলা হয়। ইট মে নট বি অ্যাপ্রোপ্রিয়েট টু অ্যালাউ দ্যাট ফ্রোথ টু কিপ বিল্ডিং। মানে এইটা কিন্তু অ্যালাউ করা, এই যে বাবলটা তৈরি হচ্ছে সেটা অ্যালাউ করা কিন্তু ঠিক নয়, সেটাই এখানে কনসার্ন প্রকাশ করেছেন। তো এ বাবল বার্স্ট বিকজ বাই ডেফিনেশন বাবল বার্স্ট, কারণ এমনি যে যদি বাবল তৈরি হয় তাহলে নর্মালি বাবল বার্স্ট করবে। সো হোয়েন দে বার্স্ট দে ইম্প্যাক্ট দ্য ইনভেস্টার অ্যাডভার্সলি। যখন এটা বার্স্ট করবে তখন কিন্তু ইনভেস্টারদের উপর কিন্তু অ্যাডভার্সলি ইম্প্যাক্ট করবে। দ্যাটস নট গুড থিং, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস হবে না। সেইটাই কিন্তু এখানে সেবি চিফ বলেছেন। আর রিসেন্ট কয়েকদিন আগে সেবি এবং এএমএফআই এরা মিউচুয়াল ফান্ডসকে প্রোভাইড করতে বলেছিল অ্যাডিশনাল ডিসক্লোজার ফর স্মল অ্যান্ড মিড ক্যাপ ফান্ডস ফ্রম দিস মান্থ। সেই কারণে দেখবেন ফান্ড ম্যানেজাররা কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট অনেক স্মল অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে বন্ধ করে দিয়েছে। আর যদি দেখেন যে স্মল অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে এই ফেব্রুয়ারি মাসে কত টাকা ইনফ্লো হয়েছে, তো দেখুন এখানে লেখা আছে যে AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অফ স্মল ক্যাপ ফান্ড, সেইটা কত দাঁড়িয়েছে 2.49 লাখ কোটি টাকা। আর মিড ক্যাপ ফান্ডের জন্য কিন্তু 2.94 লাখ কোটি টাকা এই ফেব্রুয়ারি মাসে কিন্তু দাঁড়িয়েছে। বোথ আর রেকর্ডস ফর দ্য টু ইনভেস্টমেন্ট ক্যাটাগরিজ। এই স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইনভেস্টমেন্টে এটা কিন্তু রেকর্ড টাচ করেছে বা রেকর্ড হিট করেছে। তো দ্য অ্যাডিশনাল ডিসক্লোজার ফর মিউচুয়াল ফান্ডস ইনক্লুড ভ্যালুয়েশন, ভোলাটিলিটি অ্যান্ড স্ট্রেস টেস্ট, এইগুলো ইনক্লুড হয়। তো সেই জন্য কিন্তু এইগুলো চাওয়া হয়েছে মিউচুয়াল ফান্ডের যেটা ফান্ড ম্যানেজার আছে তাদের কাছ থেকে। তো ইনভেস্টার উইল বেনিফিট ফ্রম নোয়িং হাউ মেনি ডেজ দ্য ফান্ডস would need to exit their underlying portfolio in the event of unfavorable market condition। যখন মার্কেট কন্ডিশন আনফেভারেবল থাকবে তো এইগুলো থেকে কিন্তু ইনভেস্টার বেনিফিট পাবে, যে কত দিনে একটা ফান্ড থেকে এক্সিট করা যায় একটা আন্ডারলাইং পোর্টফোলিও ইন দ্য ইভেন্ট অফ আনফেভারেবল কন্ডিশন, আনফেভারেবল কন্ডিশনে সেইটা কিন্তু জানতে পারবে। সেইটাই কিন্তু এখানে সেবির চেয়ারপারসন বলেছেন। আর তাছাড়াও সেবি চেয়ারপারসন আজকে কিন্তু
আজ না গতকালকের এটা নিউজ যে মানে নোটিশ করেছেন যে একটা ম্যানিপুলেশন চলছে কোথায়, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ সেগমেন্টে, মানে এসএমই ক্যাটাগরিতে। তো সেটাও একটা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। তো ওইটাই এখানে বলেছেন যে we do see sign of manipulation in the SME segment. The market has given its feedback. We are working on robust evidence for action. তো এটাই কিন্তু এখানে তিনি বলেছেন। The reality is that these are relatively small entities. The market cap is small. The free float is small. It is relatively easy to manipulate both at the IPO levels and the trading levels. মানে দুটো লেভেলেই কিন্তু এইটাকে ম্যানিপুলেট করা খুব সোজা। তার কারণ হচ্ছে এদের মার্কেট ক্যাপটা স্মল হয় এবং ফ্রি ফ্লোটও স্মল। তো সেই কারণে এদের কিন্তু ম্যানিপুলেট করা খুব সোজা আইপিও লেভেলে বা নর্মাল ট্রেডিং লেভেলে। দ্য রেগুলেটর প্ল্যান্স টু ব্রিং ইন মোর ডিসক্লোজার ফর রিস্ক ফ্যাক্টর। তো এইটার জন্য কিন্তু রেগুলেটর আরও কিন্তু ডিসক্লোজার চাইছে বা চাইতে পারে। সেবি অলসো প্ল্যান্স অ্যালাউইং T+0 ট্রেড সেটেলমেন্ট ফর ইকুইটিজ অন অ্যান অপশনাল বেসিস বাই মার্চ 28 বুথ সেড। মানে T+0 মানে যেদিনে আর কি ট্রেড নেওয়া হবে সেই দিনই সেটেলমেন্ট করতে হবে বা এই রুল আনতে চলেছে এটা। এখন যেটা আছে T+1 বেসিসে হয়, মানে যেদিন ট্রেড নেওয়া হয় তার পরের দিনই সেটেল মানে হয়ে যায় ট্রেডটা। তো সেইটা আর কি T+0তে ট্রেড আনার চেষ্টা চলছে। তো চলুন এবার সেক্টোরিয়াল পারফরমেন্স কেমন হলো দেখা যাক। তো আজকের দিনে দেখতে পাচ্ছেন এই প্রথম যে তিনটে সেক্টর মানে আইটি, নিফটি ফিনান্সিয়াল, প্রাইভেট ব্যাংক, এইগুলো গ্রিনে গিয়ে ক্লোজ দিলেও বাকি সমস্ত সেক্টরই কিন্তু রেডে ক্লোজ দিয়েছে। ব্যাংক নিফটি বলুন, নিফটি ফিনান্সিয়াল, অটোমোবাইল, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, কনজামশন, এনার্জি, সব জায়গায় কিন্তু খুব বাজে অবস্থা। আর বিশেষত এই দিকটায় দেখছেন ফার্মা, মেটালস, মিডিয়া অ্যান্ড পিএসইউ ব্যাংক, কনস্ট্রাকশন, এইগুলোতে কিন্তু প্রায় 1-1.5%-এর কাছাকাছি গোটা সেক্টরটা কিন্তু ডাউন যায়। তো ওই জন্য দেখবেন নিফটি কোনো রকমে আজকে দাঁড়িয়ে গেলেও আপনাদের পোর্টফোলিও হয়তো ভালো রকম লাল গিয়ে ক্লোজ দিয়েছে। তো চলুন এবার নিফটির চার্টে যাওয়া যাক। তো নিফটি দেখুন আজকে স্লাইটলি পজিটিভ, মানে 3 পয়েন্ট মোটে পজিটিভ, 22,335 পয়েন্টে ট্রেড করছে। তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম যেহেতু নিফটির যেটা বটম সেটা ধীরে ধীরে উপরের দিকে শিফট করছে, তো মেনলি এই ইন্ডেক্সগুলোতে মানে নিফটি বা সেন্সেক্সের কিন্তু খুব একটা ড্রপ দেখতে পাবেন না, মানে এর কিন্তু ট্রেন্ডটা বুলিশই রয়েছে। কিন্তু ওভারঅল যদি স্মল ক্যাপ এবং মিড ক্যাপের দিকে তাকান তাহলে কিন্তু ওইগুলোতে ভালো রকম ব্লিডিং দেখতে পাবেন। তো নিফটি এখনও অবধি স্ট্রংই আছে। তো নেক্সট ডেগুলোতে দেখা যাক কীরকম কী নিউজের ফ্লো হয়। যখন খারাপ নিউজ আসে তখন দেখবেন একের পর এক খারাপ নিউজই থাকবে। এগুলো আমার মনে হয় ইনভেস্টরদের জন্য ভালো অপরচুনিটি। ইনভেস্টরদের ভালো ফান্ডামেন্টালযুক্ত স্টকে কিন্তু নজর রাখা উচিত, এটা সম্পূর্ণ আমার মত। অবশ্যই আপনারা যা করবেন নিজের রিসার্চ মতোই করবেন। তো চলুন এবার ওই 5টা স্টকে যাওয়া যাক যেগুলো আজকে কিন্তু ভালো রকম ক্র্যাশ হয়েছে। তো আজকের প্রথম স্টক হচ্ছে কেন্স টেকনোলজি। দেখতেই পাচ্ছেন 5.93% ডাউন গেছে, 179.70 টাকা নেগেটিভ গেছে, ট্রেড করছে 2852 টাকা 35 পয়সায়। তো এটা এর ফার্স্ট সাপোর্ট লেভেল বলতে পারেন, যে লেভেলটা আমি এখানে ড্র করে রেখেছি এই জায়গাটাতে। তো এই যে লেভেলটা থেকেই দেখুন আজকে কিন্তু একটু হলেও ব্যাক করেছে, নিচের দিকে যে উইকটা তৈরি হয়েছে দেখুন ওই লাইনে, তারপর একটু গিয়ে উপরে ক্লোজ হয়েছে। তো এই স্টকটা খুব স্ট্রং স্টক এবং এর যেটা ফিউচার প্ল্যানও কিন্তু দারুণ, আর খুব ফাস্ট মানে গ্রো করার মানে ইচ্ছা এদের যে আছেন চেয়ারপারসন বা ম্যানেজমেন্ট তাদের রয়েছে। তো স্টকটা কিন্তু এআই এর উপরেও কিন্তু ভালো রকম কাজকর্ম করছে। তো নজর রাখবেন স্টকটার উপর। এখন যেহেতু ফার্স্ট সাপোর্ট লেভেলের কাছেই রয়েছে তো একটু দেখতে পারেন। তারপরে যে নেক্সট সাপোর্ট লেভেলটা তৈরি হবে মোটামুটি 2200-2250 লেভেলটার কাছে একটু নজর রাখবেন। 2200 না, সরি 2400 লেভেলটার কাছে নজর রাখবেন। তারপরে যদি হয় তখন 2250। তো এখন দেখা যাক কয়েকদিনে কেমন পারফর্ম করে না করে। তারপর দেখবেন যেহেতু এখন সাপোর্ট লেভেলের কাছে রয়েছে, যদি সাপোর্ট লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু একটু ডাউনে আসার সম্ভাবনা আছে। তখন আপনারা চাইলে একটু একটু করে অ্যাকুমুলেট করতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে নেটওয়েভ টেকনোলজি। তো নেটওয়েভ টেকনোলজি দেখতে পাচ্ছেন আজকে লোয়ার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, 5% ডাউন গেছে, 79.25 টাকা কিন্তু ডাউন গেছে, 1506 টাকা 45 পয়সাতে ট্রেড করছে। এটাও দেখুন এর যেটা ফার্স্ট সাপোর্ট লেভেল ওইখানেই ট্রেড করছে। তো নেক্সট ডেতে দেখা যাক কেমন কি পারফর্ম করে। যদি এই লেভেলটা ব্রেকডাউন দেয় তাহলে কিন্তু এই যে
মোটামুটি 1300 লেভেল রয়েছে, সেই লেভেলটাতে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো নিয়ার টার্মে কিন্তু ওই 1400 এই লেভেলটাতেও একটা ছোটো মোটো সাপোর্ট এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন। তো 1300 লেভেলটাতেও যদি হয়, 1400 লেভেলটা, তারপরে কিন্তু ওই 1300 লেভেলটার দিকে নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সোনাটা সফটওয়্যার। তো সোনাটা সফটওয়্যার দেখুন আজকে কিন্তু 3.66% ডাউন গেছে, 28 টাকা 65 নেগেটিভ গেছে, 754 টাকা 20 পয়সাতে ট্রেড করছে। তো 750 লেভেলটাও এর একটা সাপোর্ট লেভেল ছোটো মোটো বলা যেতে পারে। তারপরে দেখুন যে লেভেলটা ড্র করা আছে 700 লেভেলটা, এটা কিন্তু স্ট্রং সাপোর্ট লেভেল হতে পারে। তার কারণ আগে দেখুন এই লেভেলটাতে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছিল, তারপর দু একবার মানে এই যে এখানে একবার কিন্তু সাপোর্ট নেয়। তো এই লেভেলটাতে এলে কিন্তু ইনভেস্টর অবশ্যই নেওয়ার কথা ভাবতে পারেন। অবশ্যই নিজের রিসার্চ মতো কিন্তু কাজকর্ম করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এইচপি অ্যাডহেসিভ লিমিটেড। এটাও দেখুন আজকে 8.55% ডাউন গেছে, মানে 9 টাকা 10 পয়সা ডাউন গেছে, ট্রেড করছে 97 টাকা 30 পয়সাতে। দেখতেই পাচ্ছেন একটা বড় লম্বা রেড ক্যান্ডেল কিন্তু আজকে ফর্ম হয়েছে। তো এর যেটা নেক্সট সাপোর্ট লেভেল সেটা দেখতে পাচ্ছেন মোটামুটি এই 95, তারপরে 85 লেভেলটাতে কিন্তু ড্র করা আছে। এই লেভেল দুটো লক্ষ্য রাখবেন, যদি মোটামুটি এর কাছাকাছি আসে তাহলে কিন্তু একটা স্ট্রং বাউন্স ব্যাক দেখা যেতে পারে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে প্রকাশ পাইপ লিমিটেড। তো স্টকটা আজকে দেখুন 5.56% ডাউন গেছে, 21 টাকা 40 পয়সা ডাউন গেছে, ট্রেড করছে 363 টাকা 20 পয়সাতে। তো এর দেখুন যেটা সাপোর্ট লেভেল ওইখান থেকেই কিন্তু আজকে একটু উপরে গেছে, মানে মোটামুটি ওই লেভেলটাতেই ট্রেড করছে। যদি এই লেভেলটার ব্রেকডাউন দেয় তাহলে কিন্তু স্টকটা আরেকটু নিচে আসার সম্ভাবনা আছে, মোটামুটি এই 300 লেভেলটার কাছাকাছি আসতে পারে। আর যদি ব্রেকডাউন না দেয় তাহলে কিন্তু এইখান থেকেই ভালো রকম মুভমেন্ট উপরের দিকে লক্ষ্য করতে পারেন, কারণ হচ্ছে একদম সাপোর্ট লেভেলের কাছেই কিন্তু ট্রেড করছে। কারণ দেখবেন যে আগে এই স্টকটাও কিন্তু অনেকবার এখানটায় রেজিস্ট্যান্স ফেস করেছিল 2-3 বার। তারপর দেখুন এই লেভেলটাতে একবার সাপোর্ট নিয়ে উপরে ওঠে, তারপর আবার যখন এখানে তখন এটাকে আবার সাপোর্ট নেয়, আবার উপরে ওঠে। তো অনেক দিন দেখুন উপরেই ছিল এই জায়গাটাতে, তারপর দেখুন ব্রেকডাউন দেয় ফার্স্ট এইখানটায়, তারপরে দেখুন এই একদম সেকেন্ড যে সাপোর্ট লেভেল সেই লেভেলটাতেই কিন্তু ট্রেড করছে। তো নজর রাখুন স্টকটার উপর, সুযোগ সুবিধা বুঝে সেই মতো ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। অবশ্যই যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর করবেন।